ইরান যুদ্ধ নিয়ে ঘরে বাইরে চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। জনমত জরিপে যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন অধিকাংশ আমেরিকান। এই পরিস্থিতিতে ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন, যুদ্ধের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের ব্যর্থতা ঢাকতে ট্রাম্প আবারও তার পুরনো দোষারোপের কৌশল বেছে নিচ্ছেন। ইরান যুদ্ধ নিয়ে নিজের প্রশাসনের ভেতরেই কি অস্থিরতায় ভুগছেন ডোনাল্ড ট্রাম্প? যুদ্ধের ময়দানে পরিস্থিতি অনুকূলে না থাকায় এবার কি নিজেরই ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে বলির পাঁঠা বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি? ওয়াশিংটনের রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। গত 23 মার্চ এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধের পরিকল্পনা নাকি শুরু হয়েছিল পিট হেগসেথের হাত ধরেই। ট্রাম্পের ভাষ্যমতে হেগসেথই প্রথম বলেছিলেন, চলুন এটা করি, অথচ বাস্তব চিত্র বলছেন ভিন্ন কথা। 4 সপ্তাহ পার হলেও ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের মধ্যে বাড়ছে চরম অসন্তোষ। সিবিএস নিউজ ও YouGov এর সাম্প্রতিক জরিপ বলছে 57% আমেরিকান মনে করেন এই যুদ্ধ ভুল পথে এগোচ্ছে। প্রায় 70% মানুষ এখনও জানেন না এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হচ্ছে, যার সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের পকেটে। বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্পের একটি পুরনো কৌশল। যখনই কোনো সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়, তিনি তার দায়ভার অন্যের উপর চাপিয়ে দেন। অতীতে রুডি জুলিয়ানি থেকে শুরু করে জন বোল্টন, দীর্ঘ তালিকায় অনেকেই ট্রাম্পের এই দোষারোপের রাজনীতির শিকার হয়েছেন। এখন কি তবে পিট হেগসেথের পালা? ইরান যুদ্ধে জয়ী হওয়ার দাবি করলেও বাস্তবতা বলছে পরিস্থিতি এখনও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসেনি। পোলিং রেট বা জনপ্রিয়তা কমতে থাকায় নিজের ভাবমূর্তি বাঁচাতে ট্রাম্প শেষ পর্যন্ত কাকে উইক বা দুর্বল তকমা দিয়ে বিদায় করেন, এখন সেটাই দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আসতে যাচ্ছে এক আমূল পরিবর্তন। স্থানীয় পুলিশকে এখন সরাসরি মার্কিন অভিবাসন দপ্তর বা আইএসের হয়ে কাজ করবে। সম্প্রতি উত্থাপিত একটি নতুন বিল নিয়ে এখন দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, স্থানীয় সরকারগুলোকে বাধ্যতামূলকভাবে আইসি-এর সাথে 287G চুক্তিতে সই করতে হবে। এই চুক্তির আওতায় স্থানীয় পুলিশকে আইসির প্রতিনিধি হিসেবে কাজ করার ক্ষমতা দেওয়া হবে। ফলে আইসির সরাসরি তত্ত্বাবধানে থেকে স্থানীয় পুলিশ এখন থেকে প্রশাসনিক পরোয়ানা জারি ও কার্যকর করতে পারবে। আইসির এই পদক্ষেপকে তাদের শক্তি বৃদ্ধির কৌশল হিসেবে দেখছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কোনো স্থানীয় প্রশাসন যদি এই চুক্তিতে সই করতে বা আইসিকে সহযোগিতা করতে অস্বীকার করে, তবে তাদের সরকারি অনুদান বা স্টেট ফান্ডিং বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, এই আইনের ফলে সাধারণ প্রবাসীদের মধ্যে আতঙ্ক বাড়বে এবং স্থানীয় পুলিশের উপরে মানুষের আস্থা নষ্ট হবে। সরকারি অর্থ নাকি অভিবাসীদের সুরক্ষা, কোনটিকে বেছে নেবে স্থানীয় প্রশাসন? এই আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়। রাজনীতিতে ইমেজ গুরুত্বপূর্ণ হলেও এটি একমাত্র নির্ধারক নয়। ডোনাল্ড ট্রাম্প ও গ্যাভিন নিউসামের উদাহরণ দেখায়, ইমেজ কখনো জনপ্রিয়তা বাড়ায়, আবার কখনো বিতর্ক সৃষ্টি করে। তাই কার্যকর নেতৃত্বের জন্য বাস্তব কাজ ও বিশ্বাসযোগ্য ইমেজ দুটোরই সমন্বয় জরুরি। রাজনীতিতে কি এখন ইমেজ বা ছবি শেষ কথা? 2024 সালে ডোনাল্ড ট্রাম্প নিজেকে তুলনা করেছিলেন কিংবদন্তি এলভিস প্রেসলির সাথে, আর 2026-এর এই মার্চে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম নিজেকে মেলালেন এক কুখ্যাত সিনেম্যাটিক সিরিয়াল কিলারের সাথে। এই অদ্ভুত তুলনাই এখন রাজনৈতিক মহলে আলোচনার তুঙ্গে। 2024 সালে ট্রাম্প একটি কোলাজ পোস্ট করে লিখেছিলেন, বহু বছর ধরে মানুষ বলছে এলভিস আর আমাকে নাকি একই রকম দেখতে। আপনারা কি মনে করেন? এটি ছিল একটি পপুলিস্ট ও ইতিবাচক ইমেজ তৈরির চেষ্টা। কিন্তু সম্প্রতি গ্যাভিন নিউসামের একটি পোস্ট সবাইকে চমকে দিয়েছে। তিনি নিজেকে আমেরিকার সাইকো সিনেমার কাল্পনিক চরিত্র প্যাট্রিক বেটম্যানের সাথে তুলনা করেছেন। প্রশ্ন উঠছে, একজন গভর্নর কেন নিজেকে একজন ধর্ষক ও নরখাদক চরিত্রের সাথে মেলাতে চাইবেন?
সমালোচকদের মতে ট্রাম্পের এলভিস তুলনাটি ছিল তার স্বভাবজাত এবং অকৃত্রিম। অন্যদিকে নিউসামের এই প্রচেষ্টা অত্যন্ত কৃত্রিম এবং বিভ্রান্তিকর। ক্যালিফোর্নিয়া যখন অপরাধ এবং নানা সংকটে জর্জরিত, তখন গভর্নর সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে ব্যস্ত। এমনকি FBI ডিরেক্টর কাশ প্যাটেল অপরাধের তথ্য বিকৃত করার জন্য নিউসামের অফিসকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। ট্রাম্পের টুইট বা পোস্টগুলো বিতর্কিত হলেও তা তার নিজস্ব ব্যক্তিত্বকে তুলে ধরে, কিন্তু নিউসামের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি জনবিচ্ছিন্ন হয়ে কেবল অনলাইন স্নোফ্লেক বা সমালোচকদের খোঁচাতে ব্যস্ত। একজন নেতা যখন জনসেবা ছেড়ে সিনেমার ভিলেনের ইমেজ ধারণ করে, তখন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জনগণ কি একজন রিয়েল নেতা চায়, নাকি সোশ্যাল মিডিয়ায় ফেক পার্সোনা? উত্তরটা সম্ভবত আগামী নির্বাচনেই পাওয়া যাবে। তেলের দাম যখন নাগালের বাইরে, তখন কি অপরাধী হয়ে দাঁড়াচ্ছে সে সম্বল? ক্লোভিসের এই ঘটনা কি কেবল একটি বিচ্ছিন্ন চুরি, নাকি ক্যালিফোর্নিয়ার গভীর অর্থনৈতিক সংকটের ইঙ্গিত? কেন আইন প্রণেতারা তেলের ট্যাক্স কমাতে ব্যর্থ হলেন? চলুন এই সংকটের পেছনের আসল কারণগুলো এবং রাজনীতির ময়দানে কি ঘটছে তা আরও বিস্তারিতভাবে জেনে নেই। ক্যালিফোর্নিয়ায় তেলের দাম এখন আকাশ ছোঁয়া, আর এই অগ্নিমূল্যের সুযোগ নিয়ে কিছু মানুষ জড়িয়ে পড়ছে জঘন্য অপরাধে। সম্প্রতি ক্লোভিসের ডায়মন্ড লার্নিং সেন্টার নামক একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ঘটে যাওয়া তেল চুরির ঘটনা পুরো রাজ্যকে স্তম্ভিত করে দিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন ব্যক্তি চুপি চুপি কেন্দ্রে ঢুকে ছাত্রদের যাতায়াতের ভ্যান থেকে তেল চুরি করে পালাচ্ছে। ওই কেন্দ্রের ডিরেক্টর আইজাক জিমেনেজ জানান, চুরির কারণে ছাত্রদের যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত জরুরি ছিল। ক্যালিফোর্নিয়ার বর্তমান গড় তেলের দাম $5.82 ছাড়িয়ে গেছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 30 সেন্ট বেশি। ইরানের সাথে আমেরিকার চলমান যুদ্ধ এবং গ্লোবাল অয়েল সাপ্লাইয়ে ঘাটতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়া ক্যালিফোর্নিয়ায় কঠোর পরিবেশ নীতি ও উচ্চ করকেও দায়ী করছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় পক্ষের নেতারাই তেলের উপর কর কমানোর প্রস্তাব দিয়েছিলেন। বিশেষ করে সান জোসের মেয়র ম্যাট মাহান তেলের ওপর গ্যাস ট্যাক্স হলিডে পালনের আহ্বান জানান। কিন্তু দুর্ভাগ্যবশত গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া আইনসভায় এই বিলটি পাশ হতে ব্যর্থ হয়। যখন সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন এই ধরনের চুরি কেবল অপরাধ নয়, বরং মানবিক সংকটের প্রতিফলন। আইন প্রণেতারা কি পারবেন সাধারণ মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে, নাকি তেলের দামের এই আগুন সাধারণের পকেট পুড়তেই থাকবে? যুক্তরাষ্ট্রের চ্যারিটি সংস্থাগুলোর জন্য এক নতুন চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনে FBI এবং IRS এখন একযোগে এনজিওগুলোর অর্থের উৎস খুঁজে বের করতে কাজ করছে। সুনির্দিষ্ট তালিকা প্রকাশ না হওয়ায় হাজার হাজার সংস্থা এখন আইনি ঝুঁকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এনজিওগুলোকে এখন তাদের কর্মকাণ্ড ও আর্থিক স্বচ্ছতা নিয়ে আরও সতর্ক হতে হবে। যুক্তরাষ্ট্রের অলাভজনক বা চ্যারিটেবল সংস্থাগুলোর জন্য এক কঠিন সময় ঘনিয়ে আসছে। অভ্যন্তরীণ সন্ত্রাসবাদে অর্থায়নকারী সন্দেহভাজন এনজিওগুলোকে চিহ্নিত করতে এবার একযোগে মাঠে নেমেছে FBI এবং IRS এর অপরাধ তদন্ত বিভাগ। ট্রাম্প প্রশাসনের এই নতুন উদ্যোগ চ্যারিটি জগতের নির্বাহীদের মধ্যে গ্রেফতার ও আইনি ব্যবস্থার আতঙ্ক তৈরি করেছে। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির ঘোষণা অনুযায়ী রাজনৈতিক বা সামাজিক এজেন্ডা বাস্তবায়নে যারা সহিংসতা, দাঙ্গা বা লুটতরাজে মদদ দিচ্ছে, তাদের অর্থের উৎস খুঁজে বের করাই এই অভিযানের মূল লক্ষ্য। IRS এর বিশেষ দক্ষতা সম্পন্ন এজেন্টদের এখন FBI সদর দফতরে একটি মিশন কন্ট্রোল সেন্টারে নিয়োগ দেওয়া হয়েছে। তারা মূলত এনজিওগুলোর গোপন আর্থিক লেনদেন ও কর নথিপত্র বিশ্লেষণ করছেন। তবে এই অভিযানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ন্যাশনাল কাউন্সিল অফ নন প্রফিটস। তাদের মতে, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই এনজিওগুলোর ওপর এমন নজরদারি নাগরিক অধিকারের পরিপন্থী এবং এটি ভিন্ন মতাবলম্বীদের মুখ বন্ধ করার একটি রাজনৈতিক হাতিয়ার হতে পারে।
আইনি বিশেষজ্ঞরা বলছেন এখন আর শুধু জরিমানা নয়, সরাসরি ফৌজদারি মামলার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে যারা বর্তমান প্রশাসনের নীতির বিরোধী অবস্থানে কাজ করছে তাদের ওপর বিশেষ নজরদারি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই যে কোনো আইনি জটিলতা এড়াতে সংস্থাগুলোকে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পুনর্মূল্যায়নের পরামর্শ দেওয়া হচ্ছে। তদন্তের তালিকা এখনো প্রকাশ না হওয়ায় হাজার হাজার চ্যারিটি সংস্থা এখন এক অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছে। শেষ পর্যন্ত এই অভিযান কি সত্যিই সন্ত্রাসবাদ নির্মূল করবে, নাকি এটি রাজনৈতিক প্রতিহিংসার নতুন পথে হাঁটবে, সেদিকেই এখন বিশ্ববাসীর নজর। মেয়র জোহরান মামদানি সিটি হলে প্রায় $20 লাখ করদাতার অর্থে ব্যয়ে একটি বিতর্কিত মাস এঙ্গেজমেন্ট শাখা গঠন করছেন। মূলত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা ডিএসের সাংগঠনিক মডেলকে সরকারি কাঠামোয় রূপ দিতেই এই উদ্যোগ। তাসচা ভ্যান আইকেনের নেতৃত্বে এই দপ্তরে 14টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে, যেখানে বেতন ধরা হয়েছে 6 অঙ্কের ঘরে। সমালোচকরা বিষয়টিকে সরকারি অর্থে নিজস্ব রাজনৈতিক প্রচারণার একটি মাধ্যম হিসেবে দেখছেন, যা শহরের বর্তমান $5.4 বিলিয়ন বাজেট ঘাটতি সত্ত্বেও বাস্তবায়িত হচ্ছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কি সিটি হলকে তার রাজনৈতিক দলের সদর দপ্তরে পরিণত করছেন? মেয়রের নবগঠিত মেয়র্স অফিস অব ম্যাস এঙ্গেজমেন্ট নিয়ে এখন এমনই গুরুতর প্রশ্ন উঠছে। অভিযোগ উঠেছে সাধারণ মানুষের ট্যাক্সের প্রায় $20 লাখ খরচ করে নিজের রাজনৈতিক আদর্শ প্রচারের জন্য একদল অ্যাক্টিভিস্ট নিয়োগ দিচ্ছেন তিনি। প্রকাশিত তথ্যানুযায়ী মামদানি প্রশাসন 14টি নতুন পদের জন্য লোক খুঁজছে, যাদের কাজ হবে সমাজতান্ত্রিক ধাঁচে স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা। এই পদের বেতন শুনলে চোখ কপালে উঠবে, বার্ষিক প্রায় $1.5 লক্ষ। মজার ব্যাপার হলো এই পুরো প্রজেক্টের নেতৃত্বে থাকছেন তাসচা ভ্যান আউকেন, যিনি দীর্ঘদিনের ডিএসএ সদস্য এবং মামদানির নির্বাচনী প্রচারণার ফিল্ড ডিরেক্টর ছিলেন। বিরোধীদের দাবি এটি আসলে সরকারি খরচে মেয়রের পুনর্নির্বাচনের ভিত্তি তৈরির একটি অপকৌশল, যেখানে নিউ ইয়র্ক সিটি $5.4 বিলিয়ন বাজেট ঘাটতিতে ভুগছে এবং মেয়র ধনীদের ওপর কর বাড়ানোর দাবি জানাচ্ছেন। সেখানে নিজস্ব রাজনৈতিক কর্মীদের উচ্চ বেতনে চাকরি দেওয়াকে অনেকেই সোভিয়েত পলিট ব্যুরো স্টাইল বলে কটাক্ষ করছেন। এমনকি জরুরি অবস্থায় মেয়রের বদলে এই বড় ম্যানেজাররা ঘটনাস্থলে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন, যা প্রশাসনিক কাঠামোকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। সরকারি অর্থ কি জনসেবায় ব্যয় হবে, নাকি বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে? ডেমোক্রেটিক কৌশলবিদদের মতে বিল ডি ব্লাজিওর আমলের বিতর্কিত প্রচার যন্ত্রকেও হার মানাতে পারে মামদানির এই নতুন পদক্ষেপ। সিটির ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।